তোমরা এখানে যে জন্য আসছো এই মানে মুক্তিযোদ্ধার ইতিহাস সম্পর্কে জানতে। আমি প্রথম আর্মিতে চাকরি করতাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 5 বেঙ্গলে, পাকিস্তান থেকে আমি 2 মাসের ছুটি আসি। হ্যাঁ, 2 মাসের ছুটি আসলি তখন আমি ঢাকা ক্যান্টনমেন্টে যে ট্রানজিটে যোগদান করি। 1971-এর 25শে মার্চ দিনগত রাত্রে পিলখানা এবং তোমার ওই রাজারবাগ এই দুটো জায়গায় আক্রমণ করে ওরা। আক্রমণ করলি সেই আক্রমণ আমি জানতে পেয়ে তখন আমাদের ক্যাম্প অ্যাটাক করে পাঞ্জাব রেজিমেন্টের ওই সৈনিকরা। হ্যাঁ, পাঞ্জাব রেজিমেন্টের সৈনিকরা অ্যাটাক করলি আমরা ওখান থেকে পালায় চলে আসি। এই যে বাড়িটা দেখছো, হ্যাঁ, এই বাড়িটার পরে আমাদের ক্যাম্প ছিল। এই বাড়িটার এরিয়া খুব বড় ছিল। হ্যাঁ, যেহেতু এখানে এই বাড়ির মালিক ছিল এর নাম ছিল শৈলেন ঠাকুর। সে শৈলেন ঠাকুর তোমার একজন নায়েব ছিল, শেরবাংলা লেকে ফজলুল্লাহের নায়েব ছিল। সে এই বাড়ি যখন আর কি যুদ্ধ শুরু হয় তখন ছাড়িয়ে সে চলে যায়। চলে গেলি এই বাড়িটা পতিত অবস্থায় থাকে। সেই পতিত অবস্থায় থাকলি আমরা এখানে একটা ক্যাম্প করি। আজকে আমাদের ব্রিজ রেকগনিশন সাবজেক্ট চলবে। আমি আগে বলেছি আমি জানি যে এই দেশ একদিন স্বাধীন হবে। বঙ্গবন্ধু যখন বলছে যে যার যা আছে সে তুমি ঝাঁপিয়ে পড়ো, হ্যাঁ, ওই 7ই মার্চে, তখন সেই সূত্রে আমরা মুক্তিযুদ্ধে যোগ দিছি। এবং আমার সঙ্গে অনেক আর্মির লোক ছিল, ইপিআর এর লোক ছিল তৎকালীন পাকিস্তানে, এখন বিজেপির লোক। এই বিজেপির লোকদেরকে পাকিস্তানে বলতো ইপিআর। হ্যাঁ, এদেরকে নিয়ে আমি ইন্ডিয়া যাই। ইন্ডিয়া যেয়ে আর কি লোকজন নিয়ে চলে আসলি এই সুযোগ পরে একটা ছিল ওই প্রাইমারি স্কুল, ওখানে আমরা 450 থেকে 500 লোক আসে ওখানে উঠলে ওখানে আমাদের পাবলিকের মাধ্যমে মুক্তিযোদ্ধার একটা অঘটন হয়। হ্যাঁ, অঘটন হয় তখন এই একটা স্ট্যান্ড গান আমার একজন পাবলিক এসে বলতেছে আমার এক মুক্তিযোদ্ধার কাছে, কিয়াম তার নাম, বলতেছে যে আমি কিয়াম এই জিনিসটা কি? তখন কিয়াম বলতেছে যে এটা একটা স্ট্যান্ড গান। তখন কিয়াম আর কি স্ট্যান্ড গানটা কাক করে ওনার দেখাইয়ে এক সাইডে রাখলি তখন ওই মানে কিয়াম আর একজনের সাথে কথা বলছে, আমি তোমাদের সাথে কথা বলছি, এই পেশার লোক আর কি স্ট্যান্ড গানটা ধরে এমনি আর কি ট্রাগের ভিতরে টান দিলি একজনের বুকি লাগিছে, একজনের হাতে লাগিছে, একজনের আঁঠু লাগিছে। আঁঠু আর হাতের জন বাইসে আছে আর একজনের মারা গেল। কিয়াম তখন চলে গেল। তখন মুক্তিযোদ্ধারা সব না খাওয়া, আমরা তো ফতেঘাটে কোনো কিছু খাতে পাইনি। আমার সঙ্গে ছিল 175-70 জনের মতো। হ্যাঁ, 70 থেকে 75 জন। আচ্ছা, আমরা এখানে সেই ক্যাম্প স্থাপন করি। আর আমাদের একটা হেডকোয়ার্টার ছিল তোমার সন্তোষপুরে। হ্যাঁ, আমাদের একসঙ্গে ইন্ডিয়ার থেকে প্রচুর লোক আসি, 500-550 মতো। অর্ধেক লোক ওদিকে থাকে, অর্ধেক লোক আমাদের এখানে আমরা স্থাপন করি। এটা ছিল আমার দায়িত্ব থাকলে আমরা কিছু পাবলিক ছিল, এরা ছিল মানে গোয়েন্দা, যার জন্য আমাদের দেশে ওরা বুঝতে পারলো যে তলি এই দেশি লোকের দরকার। তখন আমাদের দেশে যারা ওই টাইমে জামাত করত তাদেরকে রাজাকার বানাইলি সেই রাজাকাররা বিভিন্ন কায়দায় আমাদের ক্যাম্প পথ চিনায় নিয়ে আসতো। হ্যাঁ, পথ চিনায় নিয়ে আসলি তখন আমাদের সাথে বিভিন্ন জায়গায় ওদের সঙ্গে যুদ্ধ হতো। প্রথম যুদ্ধে আমরা সফল হয়েছি। তাদের একজন খান সেনা অফিসার ছিল, সেই অফিসার মারা গেছে। আর একজন ছিল সাধারণ সোলজার, ওদের একটা মানে 25 RR বলে হেভি মেশিন গান, চাকাওয়ালা মেশিন গান। ওই চাকাওয়ালা মেশিন গান ওরা নিয়ে এসছিল, কিন্তু যখন ওই চাকাওয়ালা মেশিন গান সাধারণ পাবলিক ওটা চালাতে পারতো না। মুখখাড়ি যে যুদ্ধ করছে ওদিনকে ক্ষয়ক্ষতি নেই, ওদের ক্ষয়ক্ষতি হয়েছে 2 জন লোক, একজন মারা গেছে আর একজন আমরা নিয়ে এসছিলাম। আর ওই মেশিন গানটা ওরা ওই মণিগঞ্জের থেকে তোমার ওই যে পথে তোমরা আসছো ওই যে গোটাপাড়া স্কুল, ওইখান থেকে এটা আমরা উদ্ধার করি। আমরা যখন ওখানে ডিফেন্সে থাকার সঙ্গে সঙ্গে ওই তোমার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ছিল, তাদের একটা গ্রুপ ছিল, তারা কমিউনিস্ট করত। ওই টাইমে কমিউনিস্ট পার্টির লোক ছিল, ওরা যুদ্ধে কম যাইত কিন্তু গেরিলা পদ্ধতিতে চলতো ওরা। আমি তো পাকিস্তান আর্মির থেকে গেরিলা পদ্ধতির প্রশিক্ষণ নিছি, কিন্তু আর আমার সঙ্গে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা প্রশিক্ষণ নিয়েছে ইন্ডিয়ার থেকে, বিহার, চাকুলিয়া, বীরভূম। আর একটা গ্রুপ ছিল মুজিব বাহিনী, সেই মুজিব বাহিনীর প্রশিক্ষণ হচ্ছে যে দেরাদম।
হ্যাঁ, এখান থেকে ওরা একটু পরে আসছে। আর যারা বিহার, বীরভূম, চাকলিয়া ট্রেনিং করছে, প্রশিক্ষণ নিয়েছে, তারা আগে চলে আসছে। তারা বিভিন্ন লোকের সাথে বিভিন্ন এলাকায়, দেখা গেল যে আমাদের এই এলাকার লোকজন অন্য অন্য লোকের সাথে গেছে। ওই মেজর জিয়া ছিল তখন ছিল লেফটেন্যান্ট ছিল ওই টাইমে, ওনার সঙ্গে অনেক লোকজন গেছে আমাদের এই অঞ্চলের। আর আমরাও একসাথে চলে আসছি, যখন যারা পাইছি সেই কেদায় ওখান থেকে নিয়ে আসছি। আচ্ছা, আপনার এইখানে ক্যাম্প করার কারণটা কি? কারণটা হচ্ছে যে এই জায়গাটা পতির জায়গা ছিল। একটা হিন্দু ভদ্রলোকের বাড়ি ছিল, তার নাম হচ্ছে সোলেন ঠাকুর। এই বাড়িটা সে ছিল না, সে চলে গেছিল। যখন যুদ্ধ শুরু হয়, এই এলাকার যথেষ্ট হিন্দু ভদ্রলোকরা সব ইন্ডিয়া চলে যায়। হ্যাঁ, ইন্ডিয়া চলে গেলে এই বাড়িটা ভালো ছিল এবং জব জঙ্গলের ভিতরে ছিল, যেহেতু আমাদের জন্য নিরাপদ জায়গা ছিল। সেই কারণে এখানে আমরা ক্যাম্প স্থাপন করি। এখানে যারা থাকতো তারা ছিল হলো ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমাদের সঙ্গে যখন এই পাবলিক আসিয়া সব পাবলিক যোগাযোগ করত, তখন আমরা কিছু পাবলিক রিক্রুট করলাম। আচ্ছা, রিক্রুট করে তাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করালাম। আমরা ওই দুপাখালী স্কুলের ওখানে তাদেরকে ট্রেনিং করাতাম। 4টে লোক আমাদের নির্ধারিত ছিল, কমান্ডার, তারা ট্রেনিং করাতো। একজন ছিল হলো আবুল কাসেম, বাড়ি হচ্ছে যে মানে আড়ুবন্নি। আর একজন ছিল সবেদার তাবারাক নাম, বাড়ি হচ্ছে বড়বড়িয়া, এ পুলিশের লোক ছিল। আর একজন ছিল দারোগা, ওই বয়স সিংহে বাড়ি, থাকতো যশোরে। হ্যাঁ, তার নাম ছিল নিসার উদ্দিন। আর একজন ছিল আবুল বাসার, সে আবুল বাসারের বাড়ি ছিল জালোডাঙ্গা, সে এখনো আছে, সে পুলিশ চাকরি করতে রিটায়ার্ড হয়ে গেছে, খুলনাতে থাকে। হ্যাঁ, এই 4 জন ওই মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং করাতো। আর আমি ছিলাম পরিদর্শক। তবে আমি এই ক্যাম্পে থাকা সত্ত্বে আমার তোর কান্দে আসছি যে আমার এক চাচারে মারে ফেলে, শিশি বেলায় গেছে, তোমার চাচারে নদীতে বেলায় গেছে। তখন আমি ওই যা আমার কাছে যা ছিল, একটা স্টেন গান আর একটা গুলি রাইফেল নিয়ে, গুলিগুলা নিয়ে আমি রওনা করলাম। রওনা করলি আমারে ওই রাজাকাররা গুলি করতেছে দেখা ওই দেবড়া বাজার থেকে চাচারে মেরে আমার ক্যাম্পে অ্যাটাক করবে সেইভাবে গোলাগুলি করতেছে। এবং আমি তো অনেক সাপের মতো দৌড়চ্ছি, তুই পাশ দে রাস্তা, তুই পাশ দে, আমাকে গুলি না লাগাতে পারে। আমি সেই অবস্থায় যাই, আমি যে রাজা করবো ওখান থেকে হাঁটাই দিচ্ছি। হাঁটাই দিলে পরবর্তীতে আমার অনেক লোকজন আইছে, যাই দেখে যে আমার চাচি চাচা তো ভাই বেড়াদের খুব ছোট ছোট, তারা কান দিচ্ছে, চাচি আমার জড়া দিয়ে কান দিচ্ছে যে বাবা আমি এখন কিভাবে এদের নিয়ে বাঁচবো, আমার উপায় কি? আমি বলতেছি যে আমরা যখন বাঁচি আছি তোমার একটা ব্যবস্থা হবে, তুমি চিন্তা করো না। তখন পাবলিক জনগণ এসে বলো যে ঠিক আছে, আমরা এরা যাতে বাঁচিয়ে থাকতে পারে আমরা সে ধরনের সাহায্য সহযোগিতা করবো, তুমি কোনো চিন্তা করো না। আমি তখন পাগলের মতো হয়ে গেলাম। তখন আমার আর সাথে যে লোকজন ছিল তাদেরকে নিয়ে, যে রাজাকাররা ছিল, এই রাজাকারকে বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গেলি, তখন ওই বাড়ি যাওয়ার পরে আমি যাই, ওদের যে ওই ছেলে মেয়ে ছোট বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে লাইন করালাম যে এদেরকে মারে ফেলবো। তখন এক লোক এসে আমার বলল যে তুমি আমার যদি অনুমতি দাও তো তোমার কাছে এসে আমি একটা কথা বলি, যেহেতু আমার কাছে অস্ত্র, তারা মারিয়ে ফেলতে পারি। সেই জন্য সে আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমার কাছে আসলো। কাছে আসলি তখন আমি বলছি বলেন আপনি কি বলবেন। তার নাম হলো মোতাহার হালাদার। বলেন। তখন সে বলল যে তোমার চাচা তো আমারও মামু হতো, তোমার চাচারে মারিয়ে ফেলছে, এই সাধারণ এই বাচ্চা কাচ্চা যদি তুমি মারো তাহলে কি তোমার চাচারে ফেরত পাবা? তখন আমি বললাম যে না, চাচারে তো ফেরত পাবো না। কিন্তু তখন আমার ব্রেনের ভিতরে একটু আসলো, আমি তো আগে তো মেন্টাল অবস্থায় ছিলাম, তো ব্রেনের ভিতরে আসলো যে আসলে তো সত্যি কথা সে বলছে, যেহেতু চাচারে মারিয়ে ফেলি তো পাওয়া যাবে না, এই একদের মারিয়ে ফেলি তো চাচারে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই কথা বললি। তখন আমি আমার যে এলএমজি মেল আবুল বাসার, তারা বললাম যে তুমি এলএমজিটা ঘাড়ে নাও। এলএমজিটা ঘাড়ে নিলো, ঘাড়ে নিয়ে আমরা পুনরায় ক্যাম্পে ফিরে আসলাম। ফিরে এসে তখন চিন্তা করতে লাগলাম যে এর কি উপায় আছে। তখন বিভিন্ন রাজাকাররে বিভিন্ন জায়গায় যদি পাই তাদেরকে মারধর শুরু করে দিলাম। এই বিল্ডিংটা আমাদের তখন বড় ছিল, ওই পাশে ছিল, এই পাশে ছিল। দেখো কত বড়, মানে পুরো তো বিল্ডিং, যেহেতু গুলি ভেদ করে না, সবাই বিভিন্ন জায়গায় যায়, গুলি
ভেদ করে না, যার জন্য এই বিল্ডিংটা আমরা ওই সময় ক্যাম্প তৈরি করছি, হ্যাঁ, যাতে আমাদের জন্য নিরাপদ হয়। সালের 4 নভেম্বর আমি কান্দাপাড়া স্কুল ক্যাম্প কমান্ডার ছিলাম। আমার কোম্পানি কমান্ডার বজলুর রহমান সাহেব বললেন যে 5ই নভেম্বর মুখাইট আক্রমণ করবে, ত্রিমুখী আক্রমণ। ত্রিমুখী আক্রমণ করলে এই আক্রমণ প্রতিহত হতে হবে, তুমি প্রস্তুত থাকো। সকালে এসে আমাকে নিয়ে উনি রওনা হলেন। রওনা হলে এই মুখাইটি আসলেন। মুখাইটি আসলে উনি মুখাইটি ডিফেন্সে থাকলেন, আমাকে ওপার বাবুরহাটে পাঠালেন। তখন আমি বাবুরহাটে ডিফেন্সে থাকি, আর বজলুর রহমান থাকে হলো মুখাইটি ডিফেন্সে। উনি তখন হঠাৎ করে, আমরা পজিশনে থাকি, একটা লোক কে বা কি আমরা চিনি না, ধান কাটের মাধ্যমে, ধান কাটের মধ্যে থেকে হাত জায়গায় বলতেছে কি এই রাজাকার আসতেছে। তখন আমরা প্রস্তুতি নিলাম, প্রস্তুতি দেখতেছি যে ওই সিরিল স্কুলের পর থেকে রাজাকার আসতে থাকলেই রফিকুল ইসলাম খোকনের লোকজন আমাদের সাথে আছে। ওরা বলতেছে আমারে যে মাস্টার সাহেব, আমার আর এক নাম হাবিব মাস্টার সাহেব গুলি করেন। আমার কাছে এলএমজি। তখন আমি প্রস্তুতি নিচ্ছি, আমি বলি না আরো আসুক, আরো কাছে আসুক। তার কারণ যত কাছে আসবে তখন লাইট মেশিন দিয়ে গুলি করলেই তো ওরা পড়ে যাবে। কিছু দূর আসতে তখন দেখলাম কি রাস্তার পর ওরা বসে যাচ্ছে। রাস্তার পর যখন বসে যাচ্ছে তখন আর সময় নেওয়া যায় না। তখনই আমি কাক করে এলএমজির 30 রাউন্ড গুলি একবারে টেনে দিলাম। টেনে দিলি ওরা 5টা পড়ে গেল। আরজ নামক একজন, ওইখানে পায়ে গুলি লাগলো। পাঞ্জাবি মিলিটারি, পরে শুনেছি 3 জন মরেছিল। ওরা ওইখান থেকে টেনে নিয়ে গেল। ইতিপূর্বে এর সঙ্গে সঙ্গে মুখাইট শব্দ টের পাচ্ছি যে এই মুখাইটি এখানেও যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমার কমান্ডার সাহেব উনি এখানে যুদ্ধ পরিচালনা করতেছে। মুখাইটি চলে আসলি এইবার শুনতেছি কি রাজাকার এবং ওনার রাজাকার পাঞ্জাবি মিলিটারির সাথে এসএম বজলুর রহমানের সাথে যুদ্ধ হলো। যুদ্ধ হলে আমরা সেখান থেকে ওরা পিছনে চলে গেল। পিছনে চলে গেলি আমরা ওদের অ্যাটাক করার জন্য আরো কিছু সামনে গেলাম। সামনে যে শুনলাম লোকমান নামক এক লোক, তার দোতলা বিল্ডিং আছে, দোতলা বিল্ডিংই রাজাকার এবং পাক সেনা উঠেছে। তখন আমরা দোতলা বিল্ডিং আক্রমণ করার জন্য পিছন থেকে বাগানের ভিতর থেকে আস্তে আস্তে যাচ্ছি। জালি তখন আমার কাছে ছিল ওই বিল্ডিং ভাঙার জন্য জিএফ রাইফেল এবং ওর ভিতরে স্পেশাল ইনারগা গ্রেনেড। ওটে পড়লাম, পুরে ওই বিল্ডিংই মারবো, বিল্ডিং ভাঙার জন্য চেষ্টা করব। তখন সামনে একটা ব্যাড, ওই ব্যাড কি করে পার করি, আস্তে একটু লাভ দিলাম, লাভ দিয়ে ঝপপত করে গ্রেনেড পড়ে গেল। এখন বাঁশি দিলাম, বাঁশিতে সবাই চলে গেল। ওই গ্রেনেড হলো 45 টুকরো হয়। ওই 45 টুকরো গ্রেনেডের একটা ধর্ম আছে যে ওইখান থেকে যেখান থেকে বাস্ট হবে ঠিক এই পজিশন উঠবে, এভাবে যাবে না। এভাবে গেলে আমাদের অনেক মুক্তিযোদ্ধা মারা যেত। এইভাবে বাস্ট হয়ে গেল, একটা পুকুরের মতন হয়ে গেল। কাঠিপাড়া বাড়ি একটা পুলিশের মুক্তিযোদ্ধা, নামটা এখন ভুলে গেছি, ও ওই কানের তালা বাস্টের মতন ওইখান থেকে পড়ে গেল। পড়ে গেলে আমরা তখন ওরে পানি টেনে দিলে 5 মিনিটের ভিতর আমরা হুশ করলাম। হুশ করে আমরা আস্তে আস্তে আবার সামনে অ্যাডভান্স দিতে থাকলাম। বাগানের ভিতর থেকে, মেইন রোড না, ঢাল সরকিন বানিয়ে যে দেহে যে কোপ দেওয়া হবে। এটা হচ্ছে আগ্নেয়াস্ত্র যুদ্ধ। এটা চোখের মাথায় যতদূর পড়বে ফেলাই দেওয়া যাবে। তখন আমরা আস্তে আস্তে যাতে অনেক দূর যে কাল দিয়ে স্কুলের ওইখানে আমাদের ওরা অনেক দূর থেকে ফায়ার করে, আর আমরা কাল দিয়ে স্কুল থেকে ফায়ার করি। কিছু সময় যুদ্ধ হলো। যুদ্ধ হলে ওরা পরাভূত হয়ে ওইখানে MMG মিডিয়াম মেশিন গান ফেলাই গেল। ওই মিডিয়াম মেশিন গান এসএম বজলুর রহমানের নেতৃত্বে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো সন্ধ্যা হয়ে গেল। ওরা আস্তে আস্তে পলায়া গেল। ওরা পলায়া যাওয়ার পরে ওরা রজওয়ালি ফকির দিয়ে বলতেছে কি যে আমাদের মিডিয়াম মেশিন গান নদীতে পড়ে গেছে। হেমায়ত ভাই, হায় হায়,
ওই সময় টিভি আসছে, সময় টিভি এই যে যুদ্ধের ঘটনাটা বলতেছি, তা আপনি তো সেই যুদ্ধে ছিলেন, আপনি একটু কিছু বলেন সেই যুদ্ধে, সেই এলএমজি ব্রাশ, আমি যে এলএমজি ব্রাশ করিলাম সেই ঘটনা একটু কন। এটা বাবুরহাটে আপনি ওই যে কুয়োর পরে এলএমজির পা উঠে যে ব্রাশ করলেন, ব্রাশটা ভাগ্য কেমনি উপর দিয়ে গেল, তবুও তারপরে আমরা গুলি করে 2-4 জন মারিছি আমরা। তারপরে মুক্তিযোদ্ধা ভাই আপনিও আসছেন নাকি? এই এক মুক্তিযোদ্ধা, আবার এই এক মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা, সব মুক্তিযোদ্ধা ভাই আমরা, আপনারা আসছেন এই যে সেই যুদ্ধের ঘটনা আমরা বলতেছি, সেই যুদ্ধে এমরাও ছিল মুক্তিযোদ্ধারা, এইও মুক্তিযোদ্ধা। এই জায়গাটার নাম হচ্ছে যে ভাষা। এখানে 1971 সালের 3রা ডিসেম্বর আমাদের একটা বড় ধরনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে 5টা লোক মারা যায়, 2 জন পাবলিক, 3 জন মুক্তিযোদ্ধা। একজন পাবলিক আমাদেরকে সাহায্য করে পানি খাওয়াতে আসে, ওই অবস্থায় সে মারা যায়। আর একজন পাবলিক ওই ওপার থেকে খবর নিয়ে এসে যে ওপার থেকে নাজিরপুর থেকে রাজাকার আসতেছে, আপনাদেরকে আক্রমণ করবে। আমরা সেই অবস্থায় এখানে যুদ্ধ পরিচালনা করি। আমি ওই এক পাবলিক আমার ক্যাম্পে খবর দেয়, তখন ওই ক্যাম্পের খবর পেয়ে আমি এখানে চলে আসি। এখানে এই পাশে একটা বট গাছ ছিল রাস্তার সাইডে, ওই বট গাছের ওখানে এদেরকে ডিফেন্স লাগাইয়ে আমি একটু সামনের দিকে দেখি যে অবস্থাটা কি, যে রাজাকাররা কোন দিক থেকে আসছে। আমার এই ভাই আবুল বাশার মাঝি ওরফে বাহাম, একে নিয়ে আরও 2-4-5 জন ভদ্রলোক মুক্তিযোদ্ধা নিয়ে যায়। তাদের নাম আমার এখন মনে নেই, দীর্ঘদিনের কথা তো। আমি একটু ওই পাশে চলে যাই, ওখানে যেয়ে দেখতেছি যে আমার এই লোকজন সব একেবারে ঘিরে ফেলছে। চতুর সাইড থেকে রাজাকার আসছে, নাজিরপুর থেকে আসছে, কচুর থেকে আসছে, বাগেরহাট থেকে আসছে। আচ্ছা, আমি তখন ওইখানে বসে পাগলের মতো কমান্ড দিতে থাকি যে তোরা আজকে মুক্তিযুদ্ধে একটু বাঁচবে না, তোরা রাজাকার আসতেছে, তোরা শিগগির পিছে হাট। আমি ওইখানে পাগলের মতো কমান্ড দিতে থাকি যে আমি কমান্ডার বজলুর রহমান বলছি, তোরা শিগগির পিছনের দিকে হট। আমি তখন কভারিং ফায়ার দিতে থাকি। আমার কাছে একটা 303 রাইফেল ছিল এবং একটা স্ট্যান্ড গান ছিল। যুদ্ধটা বিকাল 4টে পর্যন্ত চলতে থাকে। 4টে যখন বাজে যায় তখন যুদ্ধ স্তব্ধ হয়ে যায়। স্তব্ধ হয়ে গেলে আমি এই আমার যে লোকজন তারাও জানে যে আমাকে ঘিরে মারি ফেলছে। আমি হয়তো যাক আল্লাহ এসে জীবিত রাখছে আমাকে। আমি যখন এদের সঙ্গে এসে যোগাযোগ করি, এসে দেখি যে আমার 3 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, 2 জনের লাশ পাই নেই, 1 জনের লাশ পাইছি, আর পাবলিকের লাশ পাওয়া গেছে। এই অবস্থায় আমাদের এখানে যুদ্ধ স্থগিত হয়। এরপর লোক মারা গেল আমাদের এখানে 5 জন, আবেদ আলী, শহীদ আবেদ আলী, আতাহের, আতিয়ার আর আসাদুজ্জামান ননি, আর মারা গেল উম্মার। এদের লাশ আমরা করতে পারিনি, আমরা ধরতে পারি, দেখতে পারি, আমরা চাপ সেই গেছি। তারপরে আসি হাবিব ভাইরা দেখলো, এই হাবিব ভাইরা বলতে পারবে, ওই সময় আমি অত দূর আর বলতে পারবো। 3রা নভেম্বর এই যুদ্ধটা হয়। এই যুদ্ধে আমরা কাহিনী তো তোমাকে ইতিপূর্বে বলছি, তোমাদের আর একটা কাহিনী আমি বলতেছি। এই যুদ্ধের আগে এই ভাষারহাট থেকে একেএম ইউসুফ, সারা বাংলাদেশের রাজাকার প্রতিষ্ঠিতা মাওলানা একেএম ইউসুফের নির্দেশে এই ভাষারহাট থেকে 17 জন মানুষ ধরে 16 জনকে মারি ফেলছে। এর কারণ হচ্ছে এই অঞ্চল ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। তার নির্দেশ ছিল, ইনি কিছু আগে প্রথম কচুয়া ডিসি হলে উনি মিটিং করে বলে গেছে যে হিন্দুদের এ দেশে বেঁচে থাকার অধিকার নেই, এরা থাকবে ইন্ডিয়ায়। এই দেশের হিন্দু যারা আছে তাদের ধরে মেরে ফেলাবা, আর হিন্দুদের মালামাল লুট করে খা, মুসলমানের জাহেজ আছে। 28শে আশ্বিন শুক্রবার ওই 16 জনের মারার পরে, 17 জনের মারার পর
একজন বেঁচে আছে, তাদের তো এখানে আছে, আমি পরিচয় করাই দিচ্ছি। তাকে আমি পরিচয় করাই দিচ্ছি, সুনীলনাথ ডাকুয়া, এই সেই লোক। এনাকে গুলি করছে এবং বায়োনেট খুঁড়াচ্ছে। তার আগে আপনাকে কিভাবে মারছে সেই ঘটনাটা একটু আপনি এই ছেলে মেয়েদের প্রজন্মদের বুঝান, যে ইতিহাস হয়ে থাকুক। 28 শুক্রবার তখন বাজারে আসি, তো গোটা 3টে সাড়ে 3টের সময়, তখন মানে রাজাকাররা দুইটা ভাগ হইয়া পাইটলেখালি বিটের একদল আসে, আর একদল ভাষা বাজারের বেতখালি লইয়া আসে। আসার পরে অ্যাটাক করলো। অ্যাটাক করার পর তখন ওই বাঁচিয়ে বাঁচিয়ে লোক ধরলো। ধরার পর শেষের বেলায় একজন বুড়ো রাজাকার, উনি এসে বললো চল শালা ওপার, বুঝলেন? আমি বললো কী বলেন আপনি? তখন উনি দড়িয়ে নিয়ে গেল আমার উপর দড়িয়ে নিয়ে যাবার পর দেখি কি যে আরও প্রায় 12-14 জন লোক ধরছে। আমারে ধরার পরে কিছু সময় পরে 2টা লোক ধরার পর তখন ওরা ওইখানে যাইয়া এক ভদ্রলোক, যার নাম পূর্ণ, ওই পূর্ণ যে কইল কি যে আমার ছেলেটারে ছেড়ে দেন, অল্প বয়সী একটা ছেলে, আমার ছেলেটা ছেড়ে দেন। তখন উনি বললো যে না, ছাড়া যাবে না কেউ, বুঝলেন? এই দেশের হিন্দু, তোরা হইলে দুশ্মন, তোদের খতম করতে হবে সব, বুঝলেন? এই অবস্থায় ও ওইখান থেকে বাঁশি দিল কমান্ডার। বাঁশি দেবার সাথে সাথে ওরা নিয়ে গেল, নিয়ে যেয়ে মুখিয়ে রাস্তার মাথায় ওইখানে নিয়ে আমাকে সব লাইন দিয়া একসাথে মারলো 7 জন, আর পরে 2জন ছিল ইয়া, তা মারলো রাইফেলে গুলি দিয়ে সব। একজনের কোলের উপর বসাইয়া কেউ ওই রাইফেলে গুলি দিয়া এইভাবে শুরু করলো মারা। মারতে মারতে অবশিষ্ট শেষে দেয়ারে আমি বাঁচিয়েছিলাম একা মাত্র, আমার এক মামা ছিল সাথে, সে মারা গেল। তখন আমারে ওইখান থেকে মুখিয়ার কয়েকজন লোক ওরা জল থেকে উঠাইয়া রাখলো একটা বাড়ি যাইয়া, তখন তারপরের দিন ভোরে বাড়ি সমাচার পাঠাইলো এবং ওরা তারা থাইকা আমার এই বাড়ি নিয়ে আসলো। গুলি ব্যানেটের চার্জ করলো। এই দেখো, এই হচ্ছে বাউন্ডারিতে কোপাইছে, এই রাইফেলের গুলি এইখানে লাগে এই ভাষা বার হয়ে গেছে। হ্যাঁ, আর এই গুলি, আর এই পাশে একটা কোপ আছে এই সাইডে এইখানে। মুক্তিযুদ্ধকে জানো ৭৫তম পর্বের কুইজ। ভাষায় কত তারিখে যুদ্ধ সংঘটিত হয়? এ ৭ নভেম্বর, বি ৯ আগস্ট, সি ৫ জুলাই, ডি ৩ ডিসেম্বর। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নাম্বারে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ৭৪তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, কমান্ডার আফজাল হোসেন কত তারিখে সুন্দরবন সাব সেক্টরে যোগদান করেন? সঠিক উত্তর বি 18 আগস্ট। এই পর্বের বিজয়ীরা মোহাম্মদ তাওরাত হোসেন, সুমাইয়া আক্তার ও মোহাম্মদ কাউসার। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এই জায়গায় 1971 সালে একটা রাজাকারের ক্যাম্প ছিল। সেই রাজাকারের ক্যাম্পে আমরা 1971 সালের মে মাসের 10 তারিখে আক্রমণ করি, 3টে বাহিনী একত্রিত হয়ে। এক নম্বর বাহিনী ছিল
কবির বাহিনী 2 নম্বর ছিল রফিকুল ইসলাম খোকন, 3 নম্বর ছিল শামসুল আজম নাম, এর বাড়ি হচ্ছে যে শীতলমারি। এই 3 গ্রুপে আমরা এখানে আক্রমণ করি। ওই টাইমে ইনি আমার সঙ্গে ছিল, বিস্তারিত কথাগুলো তোমরা ওনার কাছে শুনে নাও। 1971 সালে 7ই মে রজ্জব আলী ফকির এই নির্দেশে সিরাজ মাস্টারের নেতৃত্বে এখানে 7ই মে এসে হঠাৎ করে রাজাকার ক্যাম্প স্থাপন করল। আমাদের 3টা মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল। একটা হচ্ছে শীতলমারি SM শামসুল হক, আর একটা ছিল বেসরকাতি হাবিবুর রহমান ওরফে হাবিব, আর একটা ছিল সিল্লা বিষ্ণুপুরীর রফিকুল ইসলাম খোকন। এই 3 জন নেতা 8ই মে সন্ধ্যায় সিরুলিয়া হাই স্কুলে বসলো যে হঠাৎ করে এই রাজাকার ক্যাম্প এখানে যখন স্থাপন করলো, এই রাজাকাররা তো মানুষ মারাই এদের কাজ। এই রাজাকার যদি প্রতিহত না করা যায় তাহলে তো অত্র এলাকা নদীর এপার বাগেরহাট, চিতলমারি, মোল্লারহাট অত্র এলাকা মুক্ত করা যাবে না, রক্ষা করা যাবে না এদের হাত থেকে। তখন এরা বুদ্ধি করলো যে আমরা 10ই মে এই রাজাকার ক্যাম্প অ্যাটাক করব। ভোর 5টায় এই 3 নেতা ছাড়া সাধারণ মুক্তিযোদ্ধারা, সাধারণ সোলজাররাও জানলো না কোন টাইমে কোন সময় এই দিন ধার্য করা হলো। এর কারণ হচ্ছে এই যে এই কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে ওরা আমাদের প্রতিহত করার জন্য ওরা শক্তভাবে চেষ্টা করবে। তাই গোপন রেখে এরা ওখান থেকে চলে আসলো। ঠিক আমাদের নির্দেশ আসলো ভোর 4টার সময় যে তোমরা রেডি হও। 5টার সময় ভোর 10ই মে 1971 সালে 5টার সময় আমরা 3 দল 3 দিক থেকে আক্রমণ করলাম। বেসরকারি হবির পার্টির নেতৃত্বে এই যে বসা দেখতেছেন SM বজলুর রহমান, তার পরিচালনায় উনি এই যে খালটা দেখতেছো তোমরা, এই খালটা তখন খুব বড় ছিল, এটা মিনি নদী ছিল। ওপার ওই যে তোমরা যে পথে আসছো মাঠের ওখান থেকে কর্নার, ওই কর্নারে মসজিদের পাশ থেকে এই বজলুর রহমানের পার্টি ওখানে পজিশন নিল। খোকনের দলের পরিচালনা করত ক্যাপ্টেন তাজুল ইসলাম। উনি দল এসে সরাসরি সোজা এই দেপাড়ার থেকে সোজা পার হয়ে মাদ্রাসার থেকে 200 গজ দূরে পজিশন নিল। আর SM শামসুর রহমান তার উত্তর দিক থেকে উনি পজিশন নিয়ে গুলিগুলা চালাতে থাকলাম আমরা। আমার নিজের ব্যক্তিগত পজিশন ছিল, তোমরা যে পথে আসছো ওই পথে মাঠের কর্নারে একটা মসজিদ ছিল, ওই মসজিদের সামনে ছোট্ট একটা কালবোটের পাশে আমার পজিশন ছিল। তোমরা যে ব্রিজটার পর থেকে আসছো এই ব্রিজটা তখন ছিল না, যার জন্য সোজা আমাদের গুলি এখানে আওতায় পেয়েছে। এইভাবে আমরা যুদ্ধ করতে করতে ঠিক 12টার দিক একজন খুব সাহসী লোক আলম, ওর বা পায়ে গুলি লাগলো, গুলি লাগলে ওকে সরায় নেওয়া হলো দেপাড়ায় সরায় নেওয়ার পরে চিতলমারির দিক পাঠায় দেওয়া হলো চিকিৎসার জন্যই। ঠিক আমরা 3 দিক থেকে বর্ষার মতন আক্রমণ করতে থাকলাম। গুলি গলার ভিতরে ওরা আর কোনো দিক কুল না পেয়ে 3টার দিকে জয় বাংলা স্লোগান দিতে লাগলো এবং বললো আমরা স্যালেন্ডার করছি এই বলতে লাগলে আমরা একটু গুলিগুলা বন্ধ করলাম। আধা ঘন্টার মতন যার যার কমান্ডের নির্দেশ মোতাবেক আমরা বন্ধ করলাম। এই সুযোগে ওরা লঞ্চে যে উঠলো, আর্মসগুলো লঞ্চে নিয়েছে, ওদের যে খাদ্য রেশন মালামাল কিছুই নিতে পারে নাই। তখন আমরা ওই কিছু সময় পর আমাদের লোক পাঠালাম, দেখো কি অবস্থা, আমরা গুলি বন্ধ দিচ্ছি, ওরাও গুলি বন্ধ দিচ্ছে।
হয়তো স্যালেন্ডার করবে, কিন্তু একটা লোক তো লাগবে। আস্তে আস্তে আমাদের মিডিয়া একজন সোর্স এখানে আসলো, তার নাম হচ্ছে সেতু খা। সেতুকে এখানে আসে আমাদের বললো যে ওরা কেউ এখানে নাই। তখন আমরা তাড়াতাড়ি এখানে চলে আসলাম, আমরা দখল করলাম। আসে দেখি তোমরা এই যে রুমটার ভিতর বসছো, এই রুমটার ভিতর রক্ত রক্ত হয়ে গেছে। একদিন কি 2 দিন পরে প্রতিশোধ নেওয়ার জন্য কমান্ডার কাজী আমজাদ হোসেন এখানে আসে, পরবর্তীতে আবার ওরা হঠাৎ করে এই নদীর থেকে গানবোট অথবা লঞ্চ কোনো কিছু নিয়ে এসে এখানে আবার ক্যাম্প করতে পারে। এজন্য এখানে উনি এক্সপ্লোজিভ লাগালো। এক্সপ্লোজিভ 3টে অ্যাকশন, একটা হচ্ছে কাটিং চার্জ, 10 চার্জ, T20 চার্জ। এইখানে T20 চার্জ করে এই বিল্ডিং এর ছাদ উড়িয়ে দেওয়া হলো। ছাদ উড়িয়ে দেওয়ার পরে এই এলাকা মুক্ত হয়ে গেল। বাগেরহাট এই উত্তর সাব সেক্টরে এইটাই প্রথম যুদ্ধ। 16ই ডিসেম্বর সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুঃখের বিষয় আমাদের বাগেরহাট স্বাধীন হয়েছে 17ই ডিসেম্বর। খুব বেশি অত্যাচারিত করেছে, যা বর্ণনা এখন তোমাদের যদি বলি আমার কান্নায় বুক ভরে যাবে। এত অত্যাচার হয়েছে এখানে, এখানে মানুষ সাহস পাই নাই বাগেরহাট যেতে। 17 তারিখ আমরা বাগেরহাট দখল করেছি। বাগেরহাট দখল করে তখন রজ্জওয়ালি ফকিরি আমরা ধরতে গেছি, যে দেখি তার বাড়ি দিঘির পাড়ে একটা জঙ্গলে হীরকের আংটি তুষে খেয়ে সে ওইখানে মারা রয়েছে। তার লাশ নিয়ে আসছি আমরা। লাশ নিয়ে এসে বাগেরহাটের ডাক বাংলায় ঝুলে রাখিছি। সমস্ত মানুষ 1 সপ্তাহ পর্যন্ত দেখেছে। তারপর যখন লাশ গন্ধ হয়ে গেছে আমরা নদীতে ফেলাই দিয়েছি। এই নদীর শেষ সীমানায় শুনেছি আমরা শীতলমারির সাইটে ডুমুরিয়া নামক স্থানে ওই পর্যন্ত গিয়েছে। তারপর লাশ সে পুকুরি খেয়ে গেছে। রজ্জওয়ালি ফকিরের 2 জন অত্যাচারী রাজাকার ছিল। একজনের নাম কসাই সিরাজ মাস্টার, আর একজনের নাম হলো কসাই আকিজউদ্দিন। এই সিরাজ মাস্টার খুন করেছে, তার ইতিহাস বলতে গেলে চোখের পানি থাকে না। আমার শাশুড়ির বয়স তখন 35 বছর, আজও তিনি বাঁচে আছে। সে কি করুণ দৃশ্য দেখা যায় না, সেই কষ্ট নিয়ে সে বাঁচে আছে।